আসসালামু আলাইকুম। আশা করি মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের প্রোগ্রাম এফসিপিএস মিড টার্ম মেডিসিন এক্সাম ব্যাচ জুলাই 2025 ওরিয়েন্টেশন প্রোগ্রামে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি, যারা পরবর্তীতে জয়েন করবেন বা ইতিমধ্যে যারা জয়েন করেছেন। আমাদের মিড টার্ম পরীক্ষা সম্বন্ধে মোটামুটি সবারই একটা আইডিয়া মধ্যে, বেশ খানিকটা আইডিয়া বলতে গেলে হয়ে গেছে, কারণ ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা সেশন আমরা পার করেছি। তো যারা আসলে আমরা পার্ট ওয়ান পরীক্ষা দিয়ে চান্স পেয়ে ঢুকি, এরপর 2 বছরের কোর মেডিকেল ট্রেনিং শেষ করে আমাদেরকে বসতে হয় মিড টার্ম নামক পরীক্ষা দিতে। তো মিড টার্ম পরীক্ষা মোটামুটি ওরিয়েন্টেশন আমাদের সবারই আছে, আমরা কম বেশি জানি। এখানে রিটেন পরীক্ষা থাকে, এসবিএ থাকে, দেন অস্কি এবং অসপি সেশন থাকে। হ্যাঁ, তো মিড টার্ম জুলাই 2025-এর কিন্তু খুব বেশি সময় আর বাকি নাই। আর মাত্র যদি আমরা ধরি আমাদের আর 3 মাসের মতন হাতে সময় আছে। সুতরাং এই সময়টুকুকে কাজে লাগিয়ে আমাদের প্রিপারেশনটাকে আরো বেশি শানিত করতে এবং আমাদের রিভিশনটাকে আরো বেশি স্ট্রং করতে আমাদের প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দেয়া। আমরা যত বেশি পরীক্ষা দিব তত বেশি আমাদের ব্রেনে স্টর্মিং হবে, আমাদের নতুন নতুন লেখার আইডিয়া আসবে, নতুন নতুন কোশ্চেন ইভালুয়েশনের আমাদের টেকনিক গুলো আমরা জানতে পারবো এবং আমাদের সব থেকে পড়াগুলো রিক্যাপচুলেট হয়। তো গত কয়েকটা সেশন থেকে আমরা বরাবরই অ্যানালাইসিস করে যে জিনিসটা দেখতে পেয়েছিলাম যে রিটেন পরীক্ষাতে অনেক খারাপ করেছে। দেখা যায় যে টোটাল পরীক্ষার্থীর মধ্যে 50 থেকে 100 জন প্রতি পরীক্ষাতেই প্রায় 100 জন পরীক্ষার্থী বা 50 থেকে 100 জনের মধ্যে মোটামুটি রিটেনে খারাপ হয়। তো আমরা একটা অ্যানালাইসিস করে দেখলাম আসলে রিটেন পরীক্ষা খারাপ হওয়ার পেছনে কারণটা কি। তো যেটা দেখা গেছে যে ম্যাক্সিমামেরই একটা প্রবলেম হয় যে সেই যে আমরা এমবিবিএস পরীক্ষা দিয়ে এসেছি, এমবিবিএস পরীক্ষার পরে কিন্তু আমরা আসলে সেভাবে পরীক্ষাটা খুব একটা অভ্যস্ত না। তো যার কারণে দেখা যায় যে রিটেন পরীক্ষায় আমাদের যে প্রশ্ন থাকে, আমাদের 4টা সেট থাকে, 4টা সেটে পার পার সেট কোশ্চেনে 4টা 5টা করে কোশ্চেন থাকে এবং প্রতিটা কোশ্চেনে 3টা করে অপশন থাকে। তো এতগুলো প্রশ্ন এবং এক একটা প্রশ্ন লিখতে আমাদের যে সময় প্রয়োজন, সে সময় অনুপাতে আমরা আসলে লিখে শেষ করতে পারি না। এবং যার কারণে দেখা যায় যে 2-1টা গ্রুপ খুব ভালো হলো, পরের পরীক্ষাগুলো খুব খারাপ হয়ে যায়। তো এই যে প্র্যাকটিসটা, এটা আসলে শুরু থেকেই প্রয়োজন, যেন আমরা এখানে বসেই বিসিপিএস এর এক্সাম হলের যে পরিবেশটা, যেই মেন্টাল যে কন্ডিশনটা আমরা যেখানে ফেস করবো, সেটা যদি আমরা শুরু থেকেই ফেস করি, আমাদের মনে হয় প্রিপারেশনটা অনেক বেশি আরো স্ট্রং হয় এবং অনেক বেশি ভালো হয়। তো সেই উপলক্ষে আপনাদের অনেকের অনেক মানে কাঙ্ক্ষিত একটা ব্যাচ, অনেকের রিকোয়েস্ট আমরা এই ব্যাচটা শুরু করতে যাচ্ছি, এফসিপিএস মিড টার্ম মেডিসিন এক্সাম ব্যাচ জুলাই 25-এর জন্য। তো আজকে সেই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের সাথে স্পিকার হিসেবে আছেন আমাদের অত্যন্ত প্রিয় 2জন মেন্টর, ডক্টর AHM সুজাউদ্দিন চৌধুরী, এফসিপিএস ফাইনাল পার্টে আছেন, মেডিসিন ফ্যাকাল্টি, এবং আছেন সাথে ডক্টর AKM কামরুল হক, এফসিপিএস মেডিসিন মিড টার্ম। এই লাস্ট সেশনে কামরুল হক আমাদের সাথে মিড টার্ম পাস, আমাদের রিলেটেড মিড টার্ম সম্বন্ধে অভিজ্ঞতা নিতে পারবো, প্লাস তাদের কাছ থেকে আমরা একদম ফ্রেশ কিছু আইডিয়া পাবো, যেটা ভাইয়া যেভাবে প্রিপারেশন নিয়েছেন বা এই এক্সাম ব্যাচ কিভাবে আপনাদেরকে হেল্প করতে পারে। এবং আমাদের আজকের প্রোগ্রামে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে জয়েন করবেন ডক্টর আব্দুল্লাহ রায়ান ভাইয়া, উনি এফএস ফাইনাল পার্টে আছে, গ্যাস্ট্রোন্টারোলজি ডিপার্টমেন্ট। তো আমরা আর খুব বেশি সময় নষ্ট করবো না, যেহেতু অলরেডি আমাদের মাহে রমজান চলছে, রমজানের মধ্যে আমরা সবাই রোজা রেখে নামাজের বিষয় থাকবে এবং সবাই আমরা রোজা আছি। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের স্পিকার ডক্টর AKM কামরুল হক ভাইয়ার মাধ্যমে। আমরা কামরুল হককে রিকোয়েস্ট করছি, ফ্লোর ছেড়ে দিচ্ছি ভাইয়া, যদি এই ব্যাচে আসলে স্টুডেন্টরা কিভাবে নিজেদেরকে এই এক্সাম ব্যাচের মাধ্যমে প্রিপারেশনটা নিতে পারবে, কিভাবে তাদের জন্য হেল্পফুল হবে, স্পেশালি এই বিষয়টা যদি ভাইয়া একটু ডিসকাস করেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর নাদিয়া আপুকে। আপু আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ ডক্টর নাদিয়া আপু, ধন্যবাদ জেনেসিস মিড টার্মকে যে আমাকে আজকের এক্সাম বেস ওরিয়েন্টেশনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ডক্টর AKM কামরুল হক। আমি জানুয়ারিতে এফসিএস মিড টার্ম কমপ্লিট করলাম আর এবং বর্তমানে কার্ডিওলজিতে পার্ট টু ট্রেনি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে আছি। মিড টার্ম আসলে যেটা আমরা এর আগে যেটা শুনতাম যে মিড টার্ম অনেক সহজ, যেটা আমরা আগে শুনতাম যে পরীক্ষা দিলে আসলে বসলে পাস হয়ে যায়, সেটাই বলবো যে এখন আসলে এইভাবে একেবারে গা ছেড়ে তো মিড টার্মটা না, এখন আগের মতন নেই যে আপনি বসলেন পাস হয়ে গেল। যেমন যদি এবারে যদি জানুয়ারির কথাই বলি, এমন হয়েছে যে আমাদের রিটেনে প্রায় আমাদের 100+ করছে। ঠিক আছে, এরপরে
তারপর তো অস্কিত আছে। তা সেরকম যে এখন ভাবছি না, যদি মিড টার্মের এক্সাম সম্বন্ধে আপু একটু বললেনি, তারপর আমি যদি একটু বলি যে এখানে যেহেতু আমাদের 50টা এসবি থাকে, এরপর 50টা এসবি মানে 100 মার্কস, এরপর এসিকিউ তো আমাদের 100 মার্কস থাকে। আমাদের কিন্তু এসবি এবং এসিকিউ পাস করারই কিন্তু আমাদের নেক্সট যেটা আমাদের সেকশন আছে, আমাদের অস্কিতে আমাদের বসতে হয়। তা সেরকম যে অনেকে হয়তো আমরা মনে করি যে রিটেনটা খুব সহজে হয়তো হয়ে যাবে, মেইনলি অস্কিতে ফেল করে। আহ যেটা যাওয়া যদি বলি, যে এই আমাদের থেকে রিটেনিং ফেলটা সময় আছে আর 3 মাস, 3 থেকে 3.5 মাসের মতো সময় আছে। এই 3.5 মাস সময় যারা আপনি এক্সাম দিয়ে থাকবেন, আমি মনে করি যদি আপনার যদি একটু রেগুলারিটি মেনটেন করে এবং রেগুলার যদি এক্সাম গুলো দেন, আশা করি যে 3.5 মাসে আপনার যদি এর আগেও যদি প্রিপারেশনের গ্যাপ থেকে আসলে এই গ্যাপটা আপনি ফিল আপ করতে পারবেন। আসলে এক্সাম ব্যাচটা আমাদের কাজের জন্য। এক্সাম ব্যাচ হচ্ছে যদি কেউ, অনেকে আছে যে নাকি প্রিপারেশন নিয়েছে, বা যেমন জানুয়ারিতে অনেকে প্রিপারেশন নিয়েছে কিন্তু শেষ সময় এসে হয়তোবা তার কনফিডেন্স অভাবে অথবা পরীক্ষাটাতে বসতে পারেনি। তো সেরকম যে অনেকে আছেন যারা এর আগে প্রিপারেশন নিয়েছে, অথবা অনেকেই এমন আছেন যারা নিজেরা নিজে নিজে প্রিপারেশন নেন, বা যারা রেগুলারিটি মেনটেন করে বা এর আগেও হয়তো পড়ছেন, তারা তো মনে করতেছেন যে আমাদের আর লেকচার দরকার নেই, আমরা জাস্ট একটু এক্সাম দিয়ে আমাদের পড়াটা আসলে ঠিক ভাবে প্রপার ওয়েতে যাচ্ছে কিনা সেই জিনিসটা দেখার জন্য। তাহলে মেনলি যারা হয়তোবা এর আগে প্রিপারেশন নিয়েছেন বা হয়তোবা কোনো কারণে পরীক্ষা খারাপ করেছেন অথবা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আসলে এক্সাম ব্যাচটা। আর এক্সাম ব্যাচে আমাদের যেটা এখানে আমাদের এসবি, এসিকিউ এবং প্রত্যেকটা পরীক্ষাতে কিছু ওসপি রিলেটেড কোশ্চেন থাকবে, ঠিক আছে। তাই সেই হিসাবে আপনার জন্য যদি বলি যে এসপি, এসিকিউ এবং ওসপি এই পূর্ণাঙ্গ একটা প্রিপারেশনের জন্য কিন্তু আপনার এক্সামটা খুবই সহায়ক। আর রেগুলার এক্সাম দেওয়ার বিকল্প তো অবশ্যই বলবো যে নাই, কারণ আপনি নিজে নিজে পড়তেছেন কিন্তু আপনি আসলে পরীক্ষা দিচ্ছেন না। যেমন এসিকিউর কথা যদি বলি, আপনি হয়তো পড়তেছেন কিন্তু পরীক্ষার সময় দেখবেন যে অনেক কিছু আপনি মিলাতে পারতেছেন না, ঠিক আছে, যদি পরীক্ষাটা আপনি বা প্রপার একটা এক্সপোজার না থাকে। আবার এসিকিউর কথা যদি বলি, এসিকিউর ক্ষেত্রে আপু যেটা বললেন যে প্রথমে যে একটা টাইম ম্যানেজমেন্টের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, কারণ এসবিএ তো আপনি গোল ভরাট পূরণ করতেছেন, ঠিক আছে, কিন্তু এসিকিউটা হচ্ছে আপনাকে, যেটা আমরা এর আগে যেমন প্রফ গুলোতে আমরা যেরকম লিখে আসছি রিটেন যে বেসটা, সেটা হচ্ছে আমাদের এসিকিউটা, ঠিক আছে। আর এসিকিউ ক্ষেত্রে যে শুধুমাত্র আমি লিখে আসলাম আর আমি মার্ক পেলাম এমনটা না, এসিকিউ লেখারও কিন্তু আপনার কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা একটা ফলো করেই কিন্তু আপনাকে এসিকিউটা দিতে হবে। যেমন আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার এসবিএটা কিন্তু খুব খারাপ হয়েছিল, ঠিক আছে, এসবিএটা খুব খারাপ হয়েছিল। এবং এসিকিউটা আমি যত সম্ভব চেষ্টা করছি জেনেসিসের যে প্যাটার্নটা ফলো করতো, বা যেভাবে বলতো যে এইভাবে লিখলে এসএকিউতে খুব ভালো মার্ক একটা পাওয়া সম্ভব, আমি সেই প্যাটার্নটা ফলো করেই এবং ইয়ে করছি, এবং আমার কেন জানি মনে হয় যে আমার এসএকিউতে খুব একটা ভালো মার্ক আমি ক্যারি করতে পারছি বলেই আমার প্রথম ধাপটা মানে রিটেনটা আমার পাশ করা সম্ভব হয়েছে। কারণ কেন জানি আমার এসবিটা আসলে খুব খারাপ হয়ে গেছিল, ঠিক আছে। তা সেরকম যে যেটা বলবো যে আপনাকে এক্সাম বেসে একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাকে রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যে রাখা, ঠিক আছে, রেগুলার প্র্যাকটিসের মধ্যে রাখা, এবং আপনি যে ভুলগুলো করতেছেন সেই ভুলগুলো আপনার আইডেন্টিফাই করা এবং সেই ভুলগুলো কিন্তু আপনার সলভ করা। এসিকিউ প্রিপারেশন সম্বন্ধে যদি একটু বলি যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিতাম, এক কথা প্রথম হচ্ছে আমাদের মেন্টররা যেভাবে গাইডলাইন দিয়েছিল যে একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন ফলো করার জন্য। যেমন যদি বলি ইনভেস্টিগেশন, পরীক্ষা আসলে কি থাকে, আপনার যদি প্রিভিয়াস যদি রিটেন কোশ্চেন গুলো যদি একটু কোশ্চেন গুলো একটু দেখবেন, ঠিক আছে, যারা কোনো দেখেনি তাদেরকে বলবো যে আপনি প্রিভিয়াস রিটেন কোশ্চেন গুলো একটু জাস্ট দেখেন যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কি রকম। যেমন এখানে আপনার প্রথমে তো ডায়াগনোসিস চাবে, ডায়াগনোসিসের পরে হয়তো বা দিতে পারে 2-3টা কজ দিতে পারে, এরপরে আপনার 3 বা সি বা ডি তে যে প্রশ্ন থাকে যে আপনি ইনভেস্টিগেশন লিখতে পারে, সেটা অনেক সময় ডাইরেক্টলি বলে দেয় যে 5 থেকে 6টা ইনভেস্টিগেশন লিখেন, বা আবার এরপর দিতে পারে যে 5 থেকে 6টা ট্রিটমেন্ট অপশন লিখেন। তো এক্ষেত্রে আপনি যখন এই 5 থেকে 6টা আপনি ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট অপশন আগে থেকেই যদি আপনার মাথার মধ্যে যদি আপনি সেট আপ করে না নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মিড টার্মে পরীক্ষা হলে গিয়ে আপনি এইভাবে সবগুলো আপনার মনে পড়বে না। সেক্ষেত্রে আপনি হয়তো 2 থেকে 3টে আনসার করলেন, মানে ট্রিটমেন্ট অপশন বা ইনভেস্টিগেশন লিখলেন, লেখার পরে কিন্তু আপনার বাকিগুলো মনে থাকতেছে না। আপনি যখন একটা টপিকস পড়বেন, টপিকস পড়ে যখন ইনভেস্টিগেশন চ্যাপ্টারটা পড়বেন থাকবে, সেক্ষেত্রে ইনভেস্টিগেশনের সময় আপনি আহ, আগে থেকেই আপনি একটু মানে ইয়া করে কি বলে পয়েন্ট আউট করে আপনি লিখে রাখেন যে 5-6টা, যেখানে আপনার ইনভেস্টিগেশন 5টা এটা, ট্রিটমেন্ট এই 5টা এটা, ঠিক আছে। এই করতে আপনার যে দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনি এসিকিউতে যেমন আপনি লিখতে পাবেন এবং লেখার সময়টাও আপনি বেড়ে যাচ্ছে, এবং সাথে আপনার অস্পিতেও কিন্তু এই জিনিসটা আপনাকে হেল্প করবে। কারণ আপনি যেমন যদি বলি, আর তার আগে একটা কথা হচ্ছে মিড টার্মের জন্য আসলে আপনার ম্যাটেরিয়ালস কি। ম্যাটেরিয়ালস আমি যেটা ফলো করতাম, একটা হচ্ছে ডেভিডসন আর একটা হচ্ছে আপনার আহ, দলিল স্যারের অস্থি বই, ঠিক আছে, এবং সাথে মেন্টরের যে কথাগুলো সেটা।
তো যেটা বলতেছিলাম যে আপনার এসিকিউ যখন আপনি আপনার অ্যান্সারটা আপনি রেডি করে রাখলেন যে 5টা বা 6টা ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট অপশন, এই জিনিসটা কিন্তু আপনার অস্পিতেও আপনার কাজে লাগবে। কারণ অস্পিতেও আপনি যখন জলিল স্যারের বইটা পড়বেন আর দেখবেন যে জলিল স্যারের বইয়ে আপনার ইনভেস্টিগেশন ওইভাবেই দেওয়া, যে 5-6টা আপনার বা 8টা 10টা ইনভেস্টিগেশন দেওয়া আছে, ট্রিটমেন্ট অপশন গুলো দেওয়া আছে। এই জিনিসগুলো কিন্তু আপনি যখন জলিল স্যারের বইটা পড়বেন দেখবেন যে আপনার রিটেনেরও কিন্তু অনেকটাই কাভার হয়ে যায়, এবং রিটেনের যে ফরম্যাট আলোকে আপনি মার্ক ভালো একটা ক্যারি করতে পারবেন, সেই ফরম্যাটটা কিন্তু জলিল স্যারটা দেখেও কিন্তু আপনি নিতে পারেন, ওখান থেকে আপনি পরামর্শ নিতে পারেন। ঠিক আছে। যেমন আরেকটা কথা বলি যে যেমন যে 5-6টা অপশন আপনার লাগে, যেমন আমাদের এবার অস্কিতে আমাদের একটা কোশ্চেন ছিল, হাইপোথাইরয়েডিজম যে আসছিল, হাইপোথাইরয়েডিজম দিয়েছিল যে আপনার ডাইরেক্টলি ম্যাডাম বলছে যে এখন তুমি 8টা সাইন বলো, ঠিক আছে, বা 8টা সিমটম বলো। এরপরে কোশ্চেন বললো যে আপনি 4টা এবার ইনভেস্টিগেশন বলেন, তারপরে নেক্সট কোশ্চেন বললো যে আপনি 4টা ট্রিটমেন্ট অপশন বলেন। তা সেরকম যে আপনি যদি জিনিসটা একটা প্রথম থেকে যদি আপনি ফরম্যাট করে রাখেন, একটা প্যাটার্ন বিল্ড আপ করে রাখেন, দেখবেন যে আপনার ওই জিনিসটা প্রত্যেকটা সেকশনে আপনাকে হেল্প করবে। আপনার আইদার রিটেন বলেন, আইদার অস্কি বলেন বা অস্কি বলেন, ঠিক আছে, এইভাবে আপনার কিন্তু হেল্প করবে, যেটা বলবো। আর এটার জন্য আপনার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যে রেগুলার প্র্যাকটিস করা। আর রেগুলার প্র্যাকটিসটা আপনি কই করবেন? অবশ্যই আপনি জেনেসিস এর সাথে প্র্যাকটিস করেন, তাহলে আপনি এসবিএ বলেন, এসিকিউ বলেন, অলসি বলেন, সব জিনিসগুলো কিন্তু আপনার একটা প্রিপারেশন আশা করি ফুললি হয়ে যাবে। এবং বলবো যে আপনি 99% আপনার গ্যারান্টি মানে দেওয়া যায় যে আপনি যদি জেনেসিসকে ফলো করে রাখেন এবং জেনেসিস যেভাবে আপনাকে করতে বলবে বা এক্সাম দিতে বলবে আপনি যদি ফলো করতে পারেন, আশা করি আপনার 99% পড়া কভার হয়ে যাবে এবং আপনি পরীক্ষা পাশ করবেন। ঠিক আছে, পরীক্ষা অবশ্যই পাশ করবেন। তা যেটাই যে আপনাকে উম, প্রথম যেটা কাজ যে আপনাকে রেগুলারলি মেনটেন করা, এবং আমাদের যে শিডিউল গুলো দেওয়া আছে আপনাদের প্রত্যেকটা শিডিউল ফলো করে আপনার এক্সাম গুলো দেওয়া। বিশেষ করে যারা অনলাইনে থাকবেন, অনলাইনে যেটা সমস্যা হয় যে আমরা চেষ্টা করি যে মানে এক্সাম আছে, এক্সাম গুলো একটু মনে করি যে টাইম মতো না দিয়ে আমরা একটু পরে দিই, ঠিক আছে। এই পরে দিতে দিতে আসলে কিন্তু আমাদের আর ইয়াগুলো এক্সাম গুলো দেওয়া হয় না। আবার যারা অফলাইনে থাকবেন তাদেরকেও বলবো যে আপনারা অফলাইনে এসে এক্সাম গুলো দেন, আপনার রেগুলার লেখার প্র্যাকটিসটা করেন, ঠিক আছে। কারণ আপনার যত বেশি লেখা প্র্যাকটিস করবেন আপনার টাইম মেনটেনটাও একটু সুন্দর হবে, এবং সাথে সাথে আপনার যে শেষে যে পরীক্ষাটা, যেটা আপনাদের 3 ঘন্টা যে পরীক্ষাটা হয় রিটেনে, সেটা আপনি টাইম মেনটেন করে কিন্তু আপনি ইয়াটা কি বলে পরীক্ষায় ফুল মার্ক অ্যান্সার করতে পারবেন। কারণ ফুল মার্ক অ্যান্সার না করলে আপনি যদি কোনো একটা সেগমেন্ট বাদ দেন, কারণ একটা কোশ্চেনে 5 মার্ক থাকে, 5 মার্ক বাদ দেওয়া মানে আপনি কিন্তু ওই সেগমেন্টে কোনো কোশ্চেন আসলে না, এবং আপনার কিন্তু 5 মার্ক পাওয়াটা খুবই একটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। আর যেটা বলবো যে ম্যাটেরিয়ালস মধ্যে যেটা বললাম যে ডেভিডসন তো অবশ্যই বলবেন, সাথে এখন থেকেই আপনার প্রত্যেকটা চ্যাপ্টার, ধরেন আপনি এখন নেফ্রোলজি, সামনে আপনাদের 20 তারিখে নেফ্রোলজি ক্লাস আছে, আপনি নেফ্রোলজি ক্লাস ডেভিডসনটা পড়েন, ডেভিডসনের সাথে সাথে আপনি কিন্তু অস্পি যে যে জলিল স্যারের বইয়ে যে অস্পি কোশ্চেন গুলো আছে সাথে সাথে পড়ে ফেলেন। কারণ আপনি হয়তো মনে করতে পারেন যে আমি অস্পি এখন পড়বো না, যেহেতু রিটার্নের পরে আমার 7 দিন একটা বা 10 দিন পরে একটা গ্যাপ থাকবে, সেই সময় অস্পি হলো। এই জিনিসটা যদি করেন তাহলে এটা একদম পুরো একদম ভুল ডিসিশন হবে। আপনার এখন থেকেই নেফ্রোলজিয়াম ডেভিডসনটা পড়েন 2 বার, ডেভিডসনটা পড়ার পরে আপনি ওয়াসপির যে 20 থেকে 25টা স্টেশন আছে জলি স্যারের বইয়ে, সেটার সাথে সাথে আপনি কভার করে ফেলেন। আপনি কোনো পড়াটা নেক্সট ইয়ার জন্য রেখে দেবেন না। অস্পির পড়াটা আপনি সিমultaneously আপনি এসপি এসবি এবং এসিক এর সাথে পড়াশোনা করেন, তাহলে আশা করি যে দেখবেন যে আপনার দুটা সেগমেন্টের পরে একবারেই খুব সুন্দর হয়ে যাবে, এবং আপনার মিড টার্মে পাশ করার চান্সটা অনেকটা বেড়ে যাবে। আহ এই ছিল আমার, যদি বলি যে আমি গত সেশনে যেভাবে আসলে ফলো করতাম বা যেভাবে জেনেসিস আমাকে দিক নির্দেশনা দিয়েছিল, আমি এভাবে মেনটেন করে গেছি, এবং আলহামদুলিল্লাহ আমার প্রথমবারই মিড টার্মে আমি উত্তীর্ণ হতে পারছি। আর সবাই যারা এই ক্লাসে ভর্তি হবেন তাদেরকেও আমার ওই একই থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা রেগুলারলি মেনটেন করে এক্সাম গুলো দেন, কোনো এক্সাম পরের দিনের জন্য ফেলে রাখবেন না। আর সকলের জন্য শুভকামনা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর কামরুলকে অনেক সুন্দর করে আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে খুব সুন্দর একটা ব্রিফ করে দেওয়ার জন্য, এবং আশা করি আপনারা ইতিমধ্যে ডক্টর কামরুলের কাছ থেকে একটা গাইডলাইনও পেয়েছেন যে আপনাদের আসলে কি কি পড়তে হবে, কি কি কন্টেন্ট থাকবে, কিভাবে আপনারা অ্যাপ্রোচ করবেন। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর কামরুলকে খুব সুন্দর করে আমাদেরকে বলার জন্য। আসলে মিড টার্ম পরীক্ষা যতটা সহজ মনে করা হয়, একটা সময় বলা হতো যে মিড টার্ম বসলেই পাস, আসলে কিন্তু ব্যাপারটা তো সহজ না। হ্যাঁ, কারণ যদি সহজ হতো তাহলে আসলে সবসময় সবাই মেডিসিন থেকে কিন্তু 100% পাস কিন্তু হচ্ছে না, কোথাও না কোথাও কারো না কারো কিন্তু খারাপ হয়ে যাচ্ছে।
তো ব্যাপারটা সবসময় এরকম না যে আমাদের খুব প্রিপারেশন খারাপ থাকে দেখেই পরীক্ষা খারাপ হচ্ছে বা আমরা পাশ করতে পারছি না। অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ছোটখাটো টেকনিক্যাল ভুলের কারণেও দেখা যায় আমাদের কিন্তু একটা পরীক্ষা খারাপ হতে পারে। তো কামরুলের সাথে আমি একদমই একমত। কামরুল যেরকম বললেন যে ওনার এসবিএ টা খারাপ হয়েছিল, রিটার্নটা একটু ভালো হয়েছিল, আমি কিন্তু সেম। আমি যখন পরীক্ষা দেই তখন আমি 24শে জানুয়ারিতে যখন আমি পরীক্ষা দিই মিডটার্ম, আমার এসবিএ খুবই খারাপ হয়েছিল এবং আমার এসবিএ তে মনে হয়েছিল যে আমি বোধহয় আর এবার পরীক্ষায় আমার হবে না, পাশ করতে পারবো না। পরবর্তীতে আমার রিটেন পরীক্ষাটা খুব ভালো হয় এবং এটার কারণ হচ্ছে আমি কিন্তু শুরু থেকেই এক্সাম ব্যাচে ছিলাম। হ্যাঁ, আমি যদিও মানে রেগুলার ব্যাচেও আমি ছিলাম, পাশাপাশি পরবর্তীতে আমি এক্সাম ব্যাচেও ভর্তি ছিলাম যে আমি আলাদা করে পরীক্ষাগুলো দিব। কারণ এক্সাম ব্যাচের প্রশ্নগুলো নিয়ে আমরা আসলে সবসময় জানি যে জেনেসিস এর এক্সামের প্রশ্ন কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড হয়। অন্যান্য ব্যাচের তো যেরকম হয় সেটা খুব স্বাভাবিক, কিন্তু এক্সাম ব্যাচে কিন্তু আমাদের প্রশ্নের একটু সংখ্যা বেশি থাকে, যেহেতু আপনার ওভাবে রেগুলার ক্লাস ব্যাচে নাই। সুতরাং আপনারা শুধু পরীক্ষা দিতে আসবেন, তো আপনাদের জন্য আমাদেরকে সেভাবেই কিন্তু আমরা এক্সাম ফর্মেটটা রেডি করি। এবং আমি এই সাথে বলতে চাই যে আপনারা যারা এক্সাম ব্যাচে আছেন তাদের আপনাদের কি কি কন্টেন্ট থাকবে। অবশ্যই আপনাদের খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কোশ্চেন থাকবে। এই প্রশ্নে আপনারা পরীক্ষা দেওয়ার পরে আপনারা একটা এক্সটেন্সিভ মানে এক্সক্লুসিভ একটা সলভ ক্লাস পাবেন, যেই সলভে সাধারণত আমরা নর্মাল লেকচারগুলোতে যেরকম সলভ হয় যে শুধুমাত্র প্রশ্নটা নিয়ে আলাপ হয়, এর বাইরে আর আলাপ হয় না, কেননা ওগুলা ক্লাসে আপনাদের আলাপ হয়ে যায়। তো যেহেতু এটা এক্সাম ব্যাচ, আপনারা আলাদা করে কোনো ক্লাস সেকশন পাচ্ছেন না, সেহেতু আপনাদের জন্য আমরা আয়োজন করেছি যে টপিকের বাহিরেও, দ্যাট মিনস প্রশ্ন যে এসেছে তার বাহিরেও যদি কারো কোনো কোয়েরি থাকে, কোনো স্পেশাল টপিক থাকে, ইম্পর্টেন্ট টপিক থাকে যেটা পরীক্ষায় আসার মতো বা ইম্পর্টেন্ট বা কোনো একটা অসুবিধা আছে আপনাদের, সেটা নিয়েও কিন্তু এই ক্লাসে আলোচনা করা হবে। এবং একই সাথে আপনাদের পরীক্ষার শেষে থাকবে মডেল টেস্ট এবং এক্সক্লুসিভ মক টেস্ট। আপনারা যদি প্রিভিয়াসলি যারা পাশ করে গেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, তাহলে আমার মনে সব থেকে ভালো রিভিউ পাবেন যে আসলে পরীক্ষা দেওয়ার উপকারিতা কি এবং জেনেসিস এর প্রশ্নের মান কেমন। জেনেসিস এর প্রশ্নের কোয়ালিটিতে যারা পরীক্ষা দিয়ে মিনিমাম মেনটেন করে যায়, কনসিস্টেন্সি মেনটেন করে একটা মিনিমাম নাম্বার ক্যারি করে, দেখা গেছে যে তাদের মধ্যে 90%ই পরীক্ষায় কিন্তু একবারে পাশ করে যায়। তো যারা রেগুলার পরীক্ষা দিবেন তারা কিন্তু সবসময় এগিয়ে থাকবেন। এ পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে চাচ্ছি আমাদের জেনেসিস মিড টার্মের অত্যন্ত প্রিয় মুখ, অত্যন্ত জনপ্রিয় একজন মেন্টর, ডক্টর এইচ এম সুজাউদ্দিন চৌধুরীকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ আমাদের এই রমজান মাস বিকাল বেলা এসে এরকম সময় দেওয়ার জন্য। আমি আসলেই মানে আপনাদের জন্য আসলে কনসার্ন, আসলে যারা এখন এই ব্যাচের জন্য ভর্তি হতে চেয়েছেন। কারণ আপনাদের মধ্যে একটা গ্রুপ থাকবে যারা হয়তো নিজে থেকে পড়ালেখা করার চেষ্টা করেছেন, একটা গ্রুপ থাকবে হচ্ছে যারা আনফরচুনেটলি হয়তো আগে পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল কিন্তু দেননি, কিংবা পরীক্ষা খারাপ হয়েছে। এবং কনসার্ন এই কারণেই যে আপনারা কিন্তু একটা হেলদি অ্যামাউন্ট অফ টাইম আপনারা এখন মানে শেষ করে আপনারা পরীক্ষার খুব কাছাকাছি এসে আমাদের সাথে জয়েন করেছেন। এখন এই জায়গাটাতে যেটা সবচেয়ে বড় সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ টাইম আছে নাকি রিকভারির জন্য। তো এখানে ডিটেলসে একটু আগে কামরুল ভাই বলেন, নাদিয়া আপু বলেন, অনেক ডিটেলসে কথা বললো। আমি সব লম্বা চওড়া কথাতে যাব না, আমি খুব সংক্ষেপে দুই একটা কথা বলতে চাই যে আপনারা কেন আমাদের এক্সাম ব্যাচে আসবেন। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের রেগুলারিটিটা মেনটেন করার জন্য। আমি 2022 সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমাদের এই অপশনটা ছিল না। দ্যাট মানে আমাদের তখন একটা ব্যাচই চলতো, লং ব্যাচ বলতে যেটা শুরু হয়েছিল ওইটাই পরবর্তীতে যারা আমাদের সাথে ভর্তি হলো তাদেরকে রেগুলার ব্যাচ একসাথে মার্চ করে আমরা একসাথে ক্লাস করছিলাম। এখন তখন আমাদের মধ্যে 66 স্টুডেন্টস ছিল যারা আমরা ট্রেনি ছিলাম, যারা আমরা এক্সাম দিয়েছিলাম। এবং এট দি এন্ড অফ দ্য ডে আমরা শুধু 1/3 পাস করি, আনফরচুনেটলি 2/3 খারাপ করে, এবং লাকিলি আমরা পরীক্ষা পাস হয়ে যাই। বাট আমি যেই কাজটা করেছিলাম, আমি ডিউটি ট্রেনিং হাবি জাবি সবকিছু মিলায়ে আমার পড়ালেখার সময়টা হতো না। এন্ড আমি জেনেসিসের ওই দুইটা দিন, শনি আর মঙ্গলবারকে আমি ট্রিট করেছিলাম আমার এক্সাম ব্যাচ হিসাবে। আমার ক্লাস যাই হোক না কেন, আই ওয়াজ প্রেজেন্ট এভরি সিঙ্গেল ডে ডিউরিং এক্সামস। এবং এই জিনিসটা আমাকে পরীক্ষার হলে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আমি কতটুকু পড়েছি, ডেভিডসন পড়েছি নাকি পড়ি নাই, আমি কতটুকু পড়া গুছাইছি, এগুলা থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে, প্রথম জিনিস আমি রেগুলার আমার পরীক্ষা প্রত্যেকদিন আমি অফলাইনে গিয়ে পরীক্ষাটা দিয়েছি। এই কথাটা এখন বলার জন্য আমাকে অনেক সময় প্রত্যেকটা ব্যাচে আমাকে নিয়ে হাসাহাসি করা হয় এবং মানা করা হতো বলার জন্য। বাট আমি প্রত্যেকটা পরীক্ষায় না পড়ে গেলে আমি বই দেখে পরীক্ষা দিছি এবং বই দেখে দেখে লিখছি, কারণ আমার কাছে বইতে যা জানা আছে আমি এটাই জানতে পারি দ্যাট আমি পরীক্ষার হলে কি লিখে আসবো।
কোনো কারণে যদি আমার থেকে একটা সিম্পল এমআই রিলেটেড কোয়েশ্চেন আসে, সেই এমআই রিলেটেড কোয়েশ্চেনে আমি কোন 4টা ইনভেস্টিগেশন লিখবো, এই 4টা ইনভেস্টিগেশন আমি কিভাবে প্রেজেন্ট করব, এই জিনিসটার এক্সপোজারটার জন্য আমার প্রয়োজন হচ্ছে একটা এক্সাম দেয়া। আপনি হয়তো ট্রেনিং সবচাইতে ভালো করেছেন আলহামদুলিল্লাহ, আপনার হয়তো ডেভিডসন একদম 3-4 বারের উপরে মুখস্থ করা আছে, আপনি 1 ঘন্টায় বসে হয়তো পুরো ডেভিডসন আপনি আমাকে মুখস্থ শোনাতে পারবেন। এগুলো কোনোটাই কিন্তু পরীক্ষায় ম্যাটার করে না, পরীক্ষায় ম্যাটার করে এক্সাম ফিটনেস। এন্ড এই এক্সাম ফিটনেসটা আপনার ততক্ষণ পর্যন্ত ডেভেলপ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এক্সাম দিয়েছেন। আপনি যদি মাঝখানে ফেজ এ ফেজ বি এর মতো রিটেন এক্সাম দেওয়া না থাকেন, কিংবা আপনি যদি মাঝখানে ডিপ্লোমা করা না থাকেন, সেক্ষেত্রে আপনি লাস্ট এমবিবিএস ফাইনাল পরীক্ষার পরে আপনি আর রিটেন এক্সাম দেননি। তো ওই জায়গা থেকে এসে আপনার যে কলমের মধ্যে যে শর্টকাটে আপনার এসিপিসি লেখার যে অভ্যাসটা, কিংবা শর্টকাটের মধ্যে যে আপনি মানে বাণিজ্যিক নামগুলো ট্রেড নেম গুলাতে আপনার লেখার যে অভ্যাসটা, ম্যানেজমেন্ট পারপাসে যেই জিনিসগুলো আমরা লিখি শর্টকাটে, যে আমরা ড্রপ-আই লিখি, ইসিজি লিখি, ইকো লিখে দেই, বাট অ্যাকচুয়ালি যে এগুলো লিখলে আমাদের পরীক্ষায় পাসটা হবে না, এই মেচুরিটি কিংবা এই জিনিসটা ডেভেলপ করার জন্য এক্সাম ব্যাচ। যারা এখনো পর্যন্ত সন্দিহান, যারা হয়তো আমাদের এই ভিডিওটা দেখে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছেন না যে আপনারা কি করবেন, কিংবা কোনো জায়গা থেকে পাচ্ছেন না, আমাদের এখানকার আপু নাদিয়া আপু যেটা বললো যে আপনারা যদি আপনাদের নিজেদের উপর কনফিডেন্স থাকে যে আপনারা অ্যাকচুয়ালি পড়ালেখা করেছেন, কিংবা এতটুকু কনফিডেন্স থাকে দ্যাট আপনারা আগামী 3 মাসে এটা পুল অফ করতে পারবেন পুরো পড়ালেখাটা, দেন আমি আর্নেস্টলি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের সাথে জয়েন করেন। কারণ আপনাদের এই কষ্টটাকে গোল ডিরেক্টেড অ্যাপ্রোচে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের মেন্টররা নিয়েছে। আমাদের কোয়েশ্চেন গুলা একদম ডেফিনেটলি, আমাদের যেহেতু লাস্ট সেশনের এক্সাম হয়ে গেল, আমাদের একটা মানে এক্সামিনেশন রিভিউ প্যানেল আছে। এই এক্সামিনেশন রিভিউ প্যানেল থেকে আমরা সবগুলা কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমরা সবচাইতে প্রমিনেন্ট টপিক গুলো আমরা আইডেন্টিফাই করি, ওই জিনিসগুলো আমরা রিক্যাপিচুলেট করি। আপনি যে 14টা আপনি হচ্ছে সেগমেন্টেড এক্সাম দিবেন, ওই সবগুলারই এক্সক্লুসিভ সলভ সেশন হবে। এইগুলাতে আপনাদের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ পড়ালেখা অথবা জাস্ট কোয়েশ্চেন গুলা আপনি পরীক্ষায় অ্যাপেয়ার করে কোয়েশ্চেন গুলা সলভ করলে একটা হেলদি অ্যামাউন্ট অফ টপিক আপনাদের ইনশিওর হয়ে যাবে। ওইটার উপর রিভিউ থেকে আপনারা যাবেন হচ্ছে আমাদের মডেল টেস্ট গুলাতে মধ্যে, মানে যে 4টা মডেল টেস্ট আছে ওগুলাতে। এগুলো হবে 2 হাফে ভাগ করে ফ্র্যাগমেন্টেড। আপনি যখন ওই পরীক্ষাটা দিবেন তখন আপনি আগের টপিক গুলাতে একটা রিভিউ হলো, এই টপিক গুলো আবার নতুন টপিক অ্যান্ড এক্সাম রিলেটেড টপিক। দেন লাস্টে আসবে হচ্ছে মক টেস্ট। আপনি ডিউ টাইমে একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলা, যেগুলো আমাদের প্রেডিকশনে মনে হচ্ছে নেক্সট সেশনের জন্য ইম্পর্টেন্ট, এন্ড গ্রাজুয়ালি আলহামদুলিল্লাহ আমাদের মানে ওই জায়গাটাতে আমাদের প্রেডিকশনটা খুব একটা খারাপ হয় না, টপিক গুলো অ্যাটলিস্ট কমন চলে আসে, কারণ খুব একটা বেশি ডিফারেন্স নাই। আর আমরা শুধুমাত্র যে মিড টার্মের কোয়েশ্চেন দেখি সেটা না, লাস্ট ইয়ার এফসিপিএস এর কোয়েশ্চেন, বিভিন্ন জায়গায় এফসিপিএস এর বিভিন্ন কোয়েশ্চেন গুলা দেখে, ফাইনালের কোয়েশ্চেন গুলা দেখে আমরা অ্যানালাইসিস করে সাধ্যের মেন্টালিটিতে এখন রিসেন্টলি রানিং কোন টপিক গুলো আছে ওই জিনিসগুলো সহ অ্যানালাইসিস করি। তো আপনাদের যেটা হবে অ্যাটলিস্ট আপনার কোয়েশ্চেন, অ্যাটলিস্ট আমাদের যেই 5টা করে যে কোয়েশ্চেন অসপি সহ যে কোয়েশ্চেন গুলো, ওগুলো যদি আপনারা অ্যাটলিস্ট সলভ করেন, আপনাদের দেখা যাবে পরীক্ষার হলের নতুন করে আসার জিনিস কমে যাবে। আমি বাড়তি কথা বাড়াবো না, আপনি এসবিএ তে ভালো করতে পারেন, আপনি এসবিএ এর জন্য যেটা সিঙ্গেল বেসড এর জন্য আপনি আমাদের এসবিএ পার্ল বইটা পড়তে পারেন, ওইটাকে আমি যেটা করেছিলাম ওইটাকেই আপনারা রিটার্নের জন্য সলভ করতে পারেন। কিংবা আপনারা যদি এর থেকে এমআরসিপি যদি পড়া থাকে কিংবা ওটা যদি অভ্যস্ত থাকেন তাহলে হয়তো পাস মেডিসিন থেকে একটু হেল্প নিতে পারেন। বাট আপনার এত কিছু সবগুলাই পরীক্ষার হলে কি আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি পুট আপ করতে পারতেছেন নাকি? আপনার কষ্টের পড়ালেখার প্রতিফলনটা যেন করতে পারেন, সে কারণে আমরা অতটুকু আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবো, এন্ড এতটুকু এনশিওর করবো দ্যাট আপনাদের সময় নষ্ট হবে না। আর কিছু না হোক, এই লাস্টের 3 মাসে আপনাদের জেনেসিসের আসা যাওয়া এবং এখানে সময় দিয়ে 2 ঘন্টা পরীক্ষা দেয়া এবং সলভ সেশন গুলা করা আপনাদের পরীক্ষার সময় নষ্ট করবে না, এতটুকু আমি আপনাদেরকে এনশিওর করতে পারি, এটা আমার পার্সোনাল গ্যারান্টিতে। বাকি জিনিসটা সবাই তো বলছেনই, আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের সামনে ক্লাসে দেখা হবে আগামী বৃহস্পতিবার থেকে, খুব সম্ভবত ক্লাস শুরু হয়ে যাবে কার্ডিওলজি দিয়ে। তো সবাই আশা করি আপনাদের সাথে দেখা হবে, যারা এখনো পর্যন্ত সন্দিহান, যারা এসে অ্যাটলিস্ট ঘুরে যান, আপনার ইনশাল্লাহ খারাপ লাগবে না। এতটুকুই বলা ছিল। ধন্যবাদ নাদিয়া আপা। আর কেউ যদি অনলাইনে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা আপু, কেউ মনে হয় নাই, আমি আছি অনলাইনে, সমস্যা নেই। আপনার যদি কেউ কোয়েশ্চেন করতে চান, নাদিয়া আপু নিজে আমার থেকে আরো ভালো বলতে পারবে, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর সোজাউদ্দিন চৌধুরীকে, খুব সুন্দর করে আমাদেরকে আসলে একটা গাইডলাইন দিলেন। এবং ওয়েলকাম সোজাউদ্দিনের আপু। সাথে আমি একদমই একমত
যে আসলে আমাদের আপনারা যদি জয়েন করেন এক্সাম ব্যাচে দেখবেন আসলে টাইম লস হয় না। এটা সত্য কথা, কারণ আমি নিজেও এক্সাম ব্যাচে ছিলাম, এবং এক্সাম ব্যাচে আসলে থাকার কারণে যেটা হয় যে আমাদের টোটাল যে প্রিপারেশনটা এটা আসলে একটা গার্নিশিং পায়, আমরা যেটা বলি যে একদম গুছায় এনে একটা পরিণতি পায়। অনেক সময় হয় না যে আমরা আসলে নিজের মতন করে পড়ে যাই সবকিছুই, কিন্তু আমাদের আসলে জিনিসটা গুছানো হয় না, পরীক্ষার আগে পর্যন্ত আমাদের সবকিছু হ্যাপাজার্ড থাকে। তো আমাদের চেষ্টা থাকবে এটাই যে আপনারা আসলে বিভিন্ন ধাপে ধাপে, এখানে আমি এটাও ক্লিয়ার করতে চাই যে এই যে এক্সাম ব্যাচ আপনারা যদি শুরু থেকে পরীক্ষাগুলো দেন, দেখবেন আপনারা ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছেন কিভাবে। যেমন এখানে আমরা শুরুতেই কিছু কঠিন প্রশ্ন, কিছু মিডিয়াম রেঞ্জ ইম্পর্টেন্ট প্রশ্ন, ধাপে ধাপে সব লেভেল টাচ করা হয়, এবং সেটা আমাদের অ্যানালাইসিস কোশ্চেন অ্যানালাইসিস টিম আছে আলাদা, তাদের মাধ্যমে এই জিনিসগুলো এই টপিকগুলো সিলেক্ট করা হয়। এবং আস্তে আস্তে এভাবে কঠিন থেকে শুরু করে ধীরে 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 আপনারা মোস্ট 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 ইম্পর্টেন্টের দিকে যাবেন মডেল টেস্টের সময় এবং ফাইনাল মক টেস্টের সময়। তো এই যে শুরু থেকে আপনারা কঠিন, সহজ, একটু লেস কমন, একটু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই সব কিছুর কম্বিনেশনে যে কোশ্চেনটা আপনারা পরীক্ষা দিতে থাকবেন, এটা কিন্তু আপনাদেরকে একটা মানে প্রপার এবং একটা সুন্দর কনসাইজ প্রিপারেশনে নিয়ে যাবে। যে জিনিসটাতে হবে কি, যেটা সুজাউদ্দিন বলে গেলেন, যে পরীক্ষার দিন যে প্রশ্নগুলো দেখবেন আপনার কাছে কোনো টপিক মনে হবে না এটা আমি আগে পড়ি নাই বা এই টপিকটা আমি আগে দেখি নাই, সবকিছু আপনার জানার এবং করার মধ্যেই আসবে। এবং এটার খুব ভালো রিভিউ আপনারা পাবেন যদি আপনি যারা পাস তাদের কাছে জিজ্ঞেস করলে আরো ভালো বুঝতে পারবেন যে আসলে জেনেসিসের এই পরীক্ষাগুলো এবং এক্সাম কোয়ালিটিটা কতটুকু তাদেরকে হেল্প করেছে। তো আমাদের সাথে ইতোমধ্যে জয়েন করেছে আমাদের আজকের গেস্ট ডক্টর আব্দুল্লাহ রায়হান ভাইয়া। আমি ভাইয়াকে ফ্লোর ছেড়ে দিচ্ছি, ভাইয়াকে রিকোয়েস্ট করছি ভাইয়ার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? হ্যালো। জি জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো আব্দুল্লাহ রায়্যান, আমি এফসিপিএস ফাইনাল পার্ট আছি স্টুডেন্ট বিভাগে, ন্যাশনাল ইনস্টিটিউট এবং জেনেটিক কনস্টিটিউশনে দায়িত্বরত আছি। আমাদের এখানে আমি প্রথমে একটু যারা উপস্থিতি আছে আমাদের এবার ভর্তি হয়েছে এরকম কেউ আছে কিনা? সৌরভ এবার ভর্তি হয়েছে? ভাইয়া কথাগুলো ভেঙে ভেঙে আসছে। হেডফোনটার জন্য কি হচ্ছে কিনা? আচ্ছা, জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমাদের এক্সামে আসলে যারা ভর্তি হচ্ছে আসলে আমাদের এক্সামে তারা কিভাবে কন্টিনিউ করতে চান এরকম কোনো মতামত আছে কিনা? আচ্ছা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এক্সামের আপনাদের মেইন যে বিষয়টা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলি, এটা হচ্ছে যে আমি রেগুলার ছিলাম জেনেসিসে ক্লাসে আমি দেখলাম আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে আমার ক্ষেত্রে পরীক্ষার আগে ম্যানেজমেন্ট হচ্ছিল। এখন আমি নিজ থাকি আসলে এক্সাম দেওয়াটা প্রথম দিকে যখন শেষ করতে পারছি না, তো টাইম ম্যানেজমেন্ট একটা বিষয় ছিল, অনেক বড় একটা বিষয় ছিল। কিছু কিছু জায়গায় শর্ট করা হচ্ছে ইনভেস্টিগেশন লেখা, ক্লাস ইনভেস্টিগেশন কি কি ডিসিশন করবেন একটা ডিজিজের সেই বিষয়গুলো লেখা। তো দেখা যাচ্ছে যে আমি সেই বিষয়গুলো লিখতাম ইনভেস্টিগেশনের পরবর্তী যে কাহিনীগুলো ছিল সেগুলো লেখা। এরকম আমি আমার টাইম বিশেষ করে তো তখন এক্সাম দেওয়ার পরে আমার ক্ষেত্রে লাভ হচ্ছে যে আমি আর যে কোশ্চেনের সাথে আপনার তখনই তখন সে প্রশ্ন চাইবে,
ভাইয়া নেটওয়ার্কের জন্য বোধহয় আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। নেটওয়ার্কের জন্য এখন কি ঠিক আছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, একটু মাঝে মাঝে ভেঙে আসছে। আচ্ছা, তো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমার মানে টাইম ম্যানেজমেন্টটা আমি মেইনলি এক্সাম ব্যাচের মাধ্যমে শিখেছি, যেটা আমাকে টোটালি করেছে অ্যানালিসিস। এবং আমি যেটা করেছি জানি যে আমি যে কোশ্চেনগুলোতে ফাইন্ডিং অথবা এসএসসি ম্যানেজমেন্ট এলাবোরেটলি চাওয়া হয়নি, আমি পরীক্ষা শেষ করার পরে আমি যে সময় পেয়েছি সেই সময় আমি কোশ্চেনের অ্যান্সার গুলো ট্রাই করেছি এলাবোরেটলি করার জন্য। সবকিছু শেষ করার পরে আমার মনে হচ্ছে না এখানে আমি সিবিসি ফাইন্ডিংটা লিখবো অথবা হচ্ছে অ্যাসিড আমি লিখতে পারি, আমি সেই বিষয়গুলো অ্যাড করেছি। মেইনলি হচ্ছে আপনার এক্সাম এবং এটা আমার ক্ষেত্রে আসলে অনেক বেশি helpful ছিল। আর কারণ আমি যদি পরীক্ষা হলে এটা অ্যাপ্লাই করতে যেতাম তাহলে দেখা যায় তো আমি আপনাদেরকে বলবো যে হয়ে গেছে তারা অবশ্যই এখানে ভর্তি হয়ে আপনি কি করতে পারবেন, রাইট শেষ করতে পারেন পরীক্ষাটা। এবং প্লাস হচ্ছে যারা পেপার খারাপ করেছে, যাদের প্রিপারেশন একটা লেভেলে চলে গেছে, এখন জাস্ট একটু ফাইন টিউনিং দরকার, তারাও এই এক্সাম ব্যাচকে আপনারা ভর্তি হতে পারেন। তাতে আপনাদের দুইটা লাভ হবে, একটা হচ্ছে যে আপনাদের রিভিশন হয়ে যাবে, প্লাস টাইম ম্যানেজমেন্ট এটাও হচ্ছে খুব সুন্দরভাবে আপনারা ম্যানেজ করতে পারবেন। আর আমাদের এক্সাম ব্যাচের ক্ষেত্রে আমরা সলভ ক্লাসগুলো একটু এলাবোরেটলি নিব, যেখানে হচ্ছে আপনার শুধু সলভ না, এর পাশাপাশি যে টপিক থেকে কোশ্চেন আসবে সেই টপিকসটা শর্টলি মেন্টর আপনাদেরকে ব্রিফ করে দিবেন। আর এরপরে যে বিষয় সেটা হচ্ছে এরপরে যে বিষয় আপনাদের দুই মাসের মধ্যে আর যেহেতু একাডেমির এনি কাইন্ড অফ প্রবলেম আপনার কোন ক্লাসের বিষয় হতে পারে, কোশ্চেনের বিষয় হতে পারে, ম্যান্ডেটরি বিষয় হতে পারে, সবশেষ বলবো যে আপনারা শেষ করতে পারবেন এবং এবং যারা আর যাদের হয়ে গেছে তাদের দেখা যাচ্ছে নাদিয়া। থ্যাংক ইউ ডক্টর রায়ন ভাইয়াকে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য। তো রায়ন ভাইয়ের সাথে আমি একই সাথে আবার একমত, একই সাথে একই কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আসলে আপনাদের টাইম ম্যানেজমেন্ট এবং রিভিশনে অনেক হেল্প হবে। এবং এই রিভিশনের ব্যাপারটা আমি আপনাদের আরেকটু ইলাবোরেটলি বলি। যেমন আপনারা যখন প্রথম পরীক্ষা দিবেন তখন তো টোটাল যে কনসেপ্টে টোটাল যে চ্যাপ্টারটার উপরে পরীক্ষা দিচ্ছেন, তো সেটা আপনার প্রথম একবার তো পড়া হয়ে আছে। অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনি ওভারঅল আরেকবার একটু চোখ বুলে যাচ্ছেন, আপনার দুইবার পড়া হচ্ছে। এরপরে যখন আপনি মডেল টেস্ট দিবেন, মডেল টেস্টকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়, পেপার 1 এবং পেপার 2, আপনাদের পড়ার সুবিধার্থে। কারণ আমরা যদি একবারে ফুল মডেল টেস্ট পুরো ডিভিশন নেই, এটা আসলে আপনারা পড়ে শেষ করতে পারবেন না।
তো দেখা যাচ্ছে যে 8 থেকে 10 চ্যাপ্টার পেপার 1-এ, আবার পরবর্তীতে 8 থেকে 10 চ্যাপ্টার পেপার 2-তে, এরকম করে ভাগ করে দেওয়া হয়। তখন আপনার ওই আলাদা আলাদা করে 2বার পড়া হয়ে যাচ্ছে। তার মানে আপনি প্রথমে যদি পরীক্ষাগুলো দিয়ে থাকেন শুরু থেকে, তাহলে তখন একবার পড়া হচ্ছে, মডেল টেস্টের সময় আপনার 2বার পড়া হচ্ছে, ঠিক আছে? এরপর আপনি যখন ফাইনাল মক টেস্ট দিবেন তখন আপনার 3য় বার পড়া হচ্ছে। তার মানে টোটাল আপনার পড়াটা মোটামুটি 3 থেকে 4বার কিন্তু পড়া হয়ে যাচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে। তো এটা, আর এই এক্সাম ব্যাচটা সাধারণ একদম, যে যারা ভাইয়া যেটা বললেন যে যারা কোনো রেগুলার বা লং ব্যাচে ভর্তি হন নাই বা কোনো কারণে হতে পারেন নাই, বা এখন সময়ও সেরকম নাই যে আপনি এখন লং বা রেগুলার ব্যাচে জয়েন করে আবার ক্লাসগুলো করবেন, ততটুকু সময় আপনি নিজেকে দিতে পারবেন না, তাদের জন্য হচ্ছে এক্সাম ব্যাচটা খুবই ইফেক্টিভ হয়। ঠিক আমি যেই জায়গাটাতে ছিলাম, আমি যখন 2024 জানুয়ারিতে ভর্তি হই এক্সাম ব্যাচে ওই সেশনের জন্য, আমার হাতে আসলে সময় ছিল মাত্র 3.5 মাস। ঠিক এরকম সময় এসে আমি যখন দেখলাম যে না, আমি এখন আর ক্লাস করতে পারবো না, ক্লাস দেখার আমার আর সময় নাই, আমার আসলে সময় অনেক চলে গেছে, সো আমি চিন্তা করলাম আমি এক্সাম ব্যাচে ভর্তি হই। তো আমি যেটা করতাম, আমি এক্সাম ব্যাচের রুটিনটাকে আগে থেকেই কালেক্ট করে নিয়ে আমি আমার টেবিলের ডেস্কে টানে রাখতাম যে আমার এই অনুযায়ী আমাকে শেষ করতে হবে, এবং অ্যাকর্ডিং টু জেনেসিস রুটিন আমি জাস্ট শেষ করে দেখলাম যে আমার ডেভিশনে কিন্তু 4 থেকে 5বার রিভিশন হয়ে গেছে। ইন দ্য মিন টাইম আপনাদের দেখবেন অনেক সময় রিভিউ পরীক্ষাও থাকবে, আপনাদের কতগুলা পরীক্ষা হওয়ার পর একটা রিভিউ পরীক্ষা থাকবে, তারপরে মডেল টেস্ট থাকবে, এবং ফাইনালি তো মক টেস্ট থাকবে। এবং যারা, আমি স্পেশালি এখন কিছু ভাইয়াপদের কথা বলবো, সেই সব ডক্টরদের কথা বলবো যারা গত সেশনে পরীক্ষা দিয়ে খারাপ হয়েছে, এর মধ্যে অনেকেই আছেন যারা শুধুমাত্র রিটেন পরীক্ষা খারাপ করে এসেছেন, কারো এসবিএ খারাপ হয়েছে বা কারো হচ্ছে আহ এসিকিউ খারাপ হয়েছে, এবং যাদের রিটেন পাস করেছেন কিন্তু অসপিতে খারাপ হয়ে গেছে, প্রত্যেকের জন্য সাজেশন থাকবে আপনারা অবশ্যই এক্সাম ব্যাচে অ্যাটলিস্ট এনরোল করে আপনার প্র্যাকটিসে থাকবেন। কারণ আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা তো গতবার রিটেন পাস করে আসছি, শুধু অসপি খারাপ হয়েছে, অসপিতে পরীক্ষা দিলেই হয়ে যাবে। এমনও স্টুডেন্ট এবং ডক্টর আছে আমাদের খুব পরিচিত, এবং আমার নিজের পার্সোনালি অনেকেই চিনি যারা রিটেন পাস করে গেছিলেন, অসপিতে খারাপ হয়ে গেছিল প্রথমবার, পরের বার ভেবেছে যে আমার তো অসপি শুধু খারাপ হয়েছে, আমি শুধু অসপিতে পরীক্ষা দিব ভালো করে, পরের সেশনে দেখা গেছে তার রিটেন খারাপ হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে যারা এবার খারাপ হয়েছে, সেটা যেই সেকশনেই হোক না কেন, যেই সেগমেন্টেই হোক না কেন, রিটেন হোক বা অসপি অস্কিতে হোক, আপনারা ওইসব কিছু ভুলে যে নতুন করে আপনারা শুরু করেন, এবং এই প্রিপারেশনটাকে আপনারা কন্টিনিউ করেন। তা নাহলে হবে কি, যেটা আপনি এত কষ্ট করে গত সেশনে পড়াশোনা করে আপনি ধরেন 0 থেকে আপনি 70-80 দিন নিয়ে গেছেন, এখন জাস্ট প্র্যাকটিসের অভাবে সেটা আপনার হচ্ছে আবার সেই 40-50 চলে যাবে। তো পরীক্ষার আগ মুহূর্তে আসলে এত হিউজ পরিমাণের পড়া, তখন দেখবেন আপনার নিজেকে পাগল প্রায় মনে হবে, এবং আপনি আসলে গুছিয়ে উঠতে পারবেন না। তো আমার মনে হয় যারা আগে এই মানে গত সেশনে পরীক্ষা দিয়ে খারাপ হয়েছে, সেটা যে কোনো কারণেই হোক, হতেই পারে, খারাপ হওয়াটা কোনো আমাদের মন খারাপের কোনো বিষয় না, পরীক্ষা থাকলে খারাপ হবেই। সুতরাং এটাকে ভুলে যে নতুন করে সামনের সেশনের জন্য আপনারা আবার নতুন করে পরীক্ষা দেন, পরীক্ষা ব্যাচে জয়েন থাকলে আপনাদের প্র্যাকটিস হবে, একই সাথে আপনাদের রেগুলার একটা রিভিশন হবে, চর্চা হবে, এবং কনফিডেন্স লেভেলটা আপনার একটা ধরে রাখতে পারবেন, এবং ফ্যামিলি ডিউটি মেনটেন করে এই যে আমরা যে আর পরে পড়াশোনা করতে পারি না, এই জিনিসটা হয়তো আর ফেস করবে না। দেখা যায় নিয়মিত আপনার একটা পড়াশোনাটা মেনটেন হবে। আচ্ছা, আপনারা যারা আছেন এই মুহূর্তে, কারো কি আর কোনো প্রশ্ন আছে? আপনারা যারা এই ব্যাচে আছেন বা জয়েন করতে চাচ্ছেন পরবর্তীতে, কারো কোনো প্রশ্ন আছে আপনাদের এক্সাম ব্যাচ সম্পর্কে? বা যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষা ওরিয়েন্টেড যে কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে আমরা আমাদের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাহলে আমরা অনুষ্ঠানটি হয়তো বা শেষ করে দিব যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, তাহলে আপনাদের কারো কোনো প্রশ্ন নাই, অসুবিধা নাই, প্রশ্ন এখন নাই, প্রশ্ন আসবে, প্রচুর প্রশ্ন আসবে যখন আপনি পড়াটা শুরু করবেন, পরীক্ষাটা দেওয়া শুরু করবেন, তখন থেকে আসলে প্রশ্ন আসবে। তো আমাদের এটাই উদ্দেশ্য থাকবে যে আপনারা নিয়মিত পরীক্ষা দিবেন, এবং পরীক্ষা ছাড়া কখনোই নিজেকে জাজ করা সম্ভব না। আপনি জাস্ট আজকে নিজে জাস্ট অ্যাপ্লাই করে দেখেন যে আপনি একটা টপিক পড়েন, পড়ে আপনি লিখতে বসেন, দেখবেন আপনি কি লিখবেন আপনি অর্ধেক মনে করতে পারছেন না। হ্যাঁ, 10টা পয়েন্ট পড়েছেন, 5টা মনে আছে, 5টা মনে নাই। অথবা কোনো একটা ইভালুয়েশন প্যাটার্নের প্রশ্ন আসছে, আপনি যদি বিগত বছরের প্রশ্নগুলো সলভ করেন, দেখবেন যে অনেক ইভালুয়েশন প্যাটার্নের প্রশ্ন আসে। ওই প্রশ্নটা আমি কিভাবে লিখলে ভালো নাম্বার পাবো, 2 নম্বর থাকলে কতটুকু লিখবো, 1 নম্বর থাকলে কতটুকু লিখবো। ইভেন আমাদের কিছু প্রশ্ন আসে যে জাস্টিফাই করেন, অমুক বিষয়টা জাস্টিফাই করেন, এই ধরনের প্রশ্ন কিন্তু ডেভিডসন হুবহু দেয়া থাকে না। সো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে লিখবো, এগুলো যদি আপনি রেগুলার নিয়মিত পরীক্ষা ব্যাচে থাকেন, পরীক্ষা দেন, এবং আমাদের সাথে নিয়মিত এক্সক্লুসিভ যে সলভ ক্লাসগুলো থাকবে সেগুলো করেন, আশা করি আপনাদের আর কারো কোনো প্রিপারেশনে কোনো ঘাটতি থাকবে না। এতটুকু নিশ্চয়তা ডেফিনেটলি দিতে পারি, কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলা যে আমি আসলে এক্সাম ব্যাচ থেকে খুব বেশি উপকৃত হয়েছিলাম।
যেটা হয়তোবা আমার মতন অনেকেই হয়েছেন। তো আজকে যদি আপনাদের আর কোনো প্রশ্ন নাই, আমরা আর খুব বেশি সময় দীর্ঘায়িত করছি না, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছে, আমরা শেষ করে দিতে চাচ্ছি। এবং আপনাদের যত প্রশ্ন অবশ্যই দেখা হবে যখন আপনারা ক্লাসে আসবেন, ইনশাল্লাহ দেখা হবে, তখন আমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনারা পাবেন। তো এই পর্যায়ে আমরা শেষ করছি, এবং যেহেতু মাহে রমজান মাস, সুতরাং পড়াশোনা এই শেষের দিকে রোজা, এর মধ্যে পড়াশোনা শুরু করতে হবে। তো এই মাহে রমজানের রহমত, বরকত এবং মাগফিরাত আপনাদের জীবনে সবসময় বিরাজমান থাকুক, এই কামনা করেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।